নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকের এই প্রতিবেদনের শিরোনাম কি করেছি? সারেন্ডার করলেন দিদি। কার কাছে সারেন্ডার করলেন, কেনই বা সারেন্ডার করলেন সেটা বলবো। একটু ধৈর্য ধরে আপনাদের এই প্রতিবেদনটা শুনতে হবে। তার আগে বলি, আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। 2021 সালের 12ই জুলাই রথযাত্রার দিন এই যুক্তিতর্ক সঙ্গে অর্ক এই ইউটিউব চ্যানেলটির শুরু হয়েছিল। দেখতে দেখতে 4.5 বছর কেটে গেল। যতটুকু অগ্রগতি হয়েছে আপনাদের সক্রিয় সহযোগিতা এবং সমর্থন ছাড়া তা হতো না। আবার আপনাদের সহযোগিতার প্রার্থী, সমর্থনের প্রার্থী আমি। ইউটিউব একটা ফিচার করেছে, আপনারা যদি মোবাইলে দেখেন বা অন্য কোনো ডিভাইসে দেখেন, তাহলে সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে। সেই থ্যাঙ্কস বাটনে যদি আপনারা ক্লিক করেন, সুপার থ্যাঙ্কস, তাহলে আপনারা আমার এই উদ্যোগেও নিজেরা সামিল হতে পারবেন। আপনাদের সব রকমের সহযোগিতা আমার কাছে ভীষণ প্রয়োজনীয়। আপনাদের সাড়া পাচ্ছি, আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও আপনাদের এই সাড়া যেন একই রকম ভাবে পাই, সেই প্রার্থনা করি। ভুল ত্রুটি হলে সংশোধন করে দেবেন, কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের কমেন্ট আমি নিয়মিত পড়ি এবং তার থেকে আপনারা কি চাইছেন, কোথায় আপনাদের সমালোচনা, কোথায় প্রশংসা, কিভাবে আরো ভালো করা যায় প্রতিবেদনগুলো, সেই চেষ্টা আমি সব সময় করি। যদিও আমি একটা কথা খুব জোরের সঙ্গে বলতে পারি, আমি কিন্তু সবসময় চলতি হাওয়ার পন্থী নয়। খবরটা যদি মনে হয় এটা সত্যি, এই খবরের তাৎপর্য আছে, তাহলেই আমি আপনাদের সামনে আমার মতো করে তার ব্যাখ্যা করি। আজকে যে শিরোনামটা দিয়েছি, সারেন্ডার করলেন দিদি, কোনো তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়ায়, আমি তথাকথিত শব্দটা বলছি কেন, যাদেরকে আপনারা মেইনস্ট্রিম মিডিয়া ভাবেন, তারা কিন্তু আজকাল আর মেইনস্ট্রিম মিডিয়া নয়। তারা বাসি খবর পরিবেশন করে, চর্বিত চর্বণ করে এবং বেশিরভাগই দলদাস এবং অনুপ্রাণিত। কিন্তু একটি বাংলা ডিজিটাল মাধ্যমে এই খবরটা আমি দেখি 27শে নভেম্বর রাতে, মোবাইল ঘোরাতে ঘোরাতে, এবং দেখি আমার মনে হলো যে এই খবরটার তাৎপর্য সুদূর প্রসারী। তাই জন্য আমি নাম দিয়েছি সারেন্ডার করলেন দিদি। আপনাদের মনে আছে তো, এই বছর এপ্রিল মে মাসে ওয়াকফ সংশোধনী আইন পাশ হয়েছিল। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির সম্মতি জ্ঞাপন হয়েছিল, বিধি প্রণয়ন হয়েছিল, সুপ্রিম কোর্টে মামলা হয়, কিন্তু সেই মামলায় যারা মামলাকারী তারা কিন্তু জয়লাভ করতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন? সংশোধিত ওয়াকফ আইন কিছুতেই তিনি পশ্চিমবঙ্গে লাগু করতে দেবেন না। ওই গরমের সময় মৌলালির অদূরে রামলীলা ময়দানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর উদ্যোগে একটা বড় সমাবেশ হয়েছিল। সেখানে সিদ্দিকুল্লাহ সাহেব হুমকি দিয়েছিলেন, যদি ওয়াকফ আইন রাজ্যে কার্যকর হয় তাহলে কলকাতা ঢোকার মুখে যে 50টা প্রবেশ পথ আছে সেখানে তিনি হাজার হাজার ছেলে নিয়ে অবস্থান করবেন। তারপর ওই মঞ্চ থেকেই সিদ্দিকুল্লাহ সাহেব বলেছিলেন যে তার কাছে নবান্ন থেকে ফোন এসেছে, মুখ্যমন্ত্রী নাকি এই অভূতপূর্ব জনসমাবেশ দেখে মুগ্ধ, তিনি অভিনন্দন জানিয়েছেন। এবং বিভিন্ন সভা সমিতিতে মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন যে ওয়াকফ আইন, সংশোধিত ওয়াকফ আইন তিনি রাজ্যে বলবৎ করতে দেবেন না। কারণ এই রাজ্যে 30-33% মুসলমানরা আছেন, তাদের স্বার্থ বিঘ্নকারী কোনো আইন তিনি রাজ্যে লাগু হতে দেবেন না। কয়েক মাসের মধ্যে মুখ্যমন্ত্রী 180 ডিগ্রি ঘুরে গেছেন। 27শে নভেম্বর আমাদের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং মাদ্রাসা শিক্ষা মন্ত্রকের সচিব ডক্টর পিবি সালিম একটি নির্দেশিকা পাঠিয়েছেন প্রত্যেক জেলা শাসককে, এবং ওয়াল বলে যে পোর্টালে এই খবরটা বেরিয়েছে, তারপর সেই খবরটা দেখে আমি বিভিন্ন সূত্র থেকে কনফার্ম করেছি যে হ্যাঁ, একদম ঠিক। পিবি সালিম সাহেব 27শে নভেম্বর একটা নির্দেশিকা পাঠিয়েছেন প্রত্যেক জেলা শাসককে। বলা হয়েছে 5ই ডিসেম্বর এর মধ্যে রাজ্যে যে যে ওয়াকফ সম্পত্তি আছে
82,000 ওয়াকফ সম্পত্তি, 8,000 ওয়াকফ এস্টেট, তার তালিকা ummidminority.gov.in এই পোর্টালে আপলোড করতে হবে। ওয়াকফ সম্পত্তি দেখভাল যারা করেন মুতওয়ালি বলা হয়, মোতোয়ালি বলা হয়, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক, মাদ্রাসা শিক্ষা মন্ত্রক সহায়তা করবে, প্রযুক্তিগত সহায়তা করা হবে। 5ই ডিসেম্বর আসতে আর কতদিন বাকি। তার মধ্যে এই 82,000 ওয়াকফ সম্পত্তি এবং 8,000 ওয়াকফ এস্টেটের যাবতীয় খুঁটিনাটি তথ্য আপলোড করতে হবে ummidminority.gov.in। দিদিমণি বলেছিলেন না, ওয়াকফ আইন তিনি লাগু করতে দেবেন না, কোনো অবস্থাতেই তিনি লাগু করতে দেবেন না। তাহলে 180 ডিগ্রি ঘুরে গেলেন কেন দিদিমণি? আসলে উনি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। খুব প্রতিবাদ করেছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের নামিয়ে, বিভিন্ন সংগঠনকে নামিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু তিনি বাধ্য হলেন। সুপ্রিম কোর্টও রেহাই দেয়নি। ওয়াকফ ইসলামে একটা ধারণা, একটা দান, একটা পদ্ধতি বা প্রকরণ, দানের প্রকরণ। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে সওয়ালে বলেছিলেন যে ওয়াকফ একটা দান, ইসলামের একটা ধারণা, কিন্তু এটা ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ নয়। এই যে ওয়াকফ বা ইউজার, ধরুন আপনার বাড়ির সামনে একটা মাঠ আছে, সেখানে মুসলিম ভাইরা নামাজ পড়েন, অনেকদিন ধরে নামাজ পড়ছেন, তা বলে কি সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে? এভাবে বহু সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসাবে নথিভুক্ত হয়ে গেছে। দীর্ঘদিন একটা জায়গাতে ধর্মাচরণের কাজ করছি, নামাজ পড়ছি, তাহলে ওয়াকফ হয়ে গেল। এই ওয়াকফ বাই ইউজার বিষয়টাও থাকছে না। কোন সম্পত্তি ওয়াকফ কি ওয়াকফ নয় তার বিচার করবে সরকার, এবং কেউ যদি দাবি করেন এটা ওয়াকফ সম্পত্তি হিসাবে এটাকে বিবেচনা করতে হবে, তাহলে তাকে তথ্য প্রমাণ দাখিল করতে হবে। সরকার নেবে চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়াকফ বোর্ড, স্টেটের ট্রাইব্যুনাল, তাতে অমুসলিম সদস্যও থাকতে পারবে। কারণ মন্দির পরিচালনা আর ওয়াকফ ট্রাস্ট পরিচালনার মধ্যে ফারাক আছে, এটা সরকারের যুক্তি, এবং সুপ্রিম কোর্ট এই যুক্তিকে মান্যতা দিয়েছে, এবং একই সঙ্গে বলেছে যত বেশি সম্ভব মুসলিম সদস্যদের এই বোর্ড বা ট্রাইব্যুনালে রাখতে হবে, কিন্তু অমুসলিম সদস্য রাখা যাবে না এরকম কোনো কথা নেই। সারা ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে তার থেকে যা আয় হয় যৎসামান্য। ওয়াকফ সম্পত্তি থেকে যে আয় হয় সেই টাকা দুস্থ, মেধাবী, গরিব ছাত্রছাত্রী মানুষদের সাহায্যের জন্যই তো ওয়াকফ, তার জন্যই তো দান করেছেন মুসলিমরা সম্পত্তিগুলো। কিন্তু কায়েমি স্বার্থ জড়িয়ে গেছে ওয়াকফে। এই যে ওয়াকফ এস্টেট, বা দেখবেন অনেক বাড়িতে লেখা থাকে ওয়াকফ, সেখানে বহু লোক বাস করছে বছরের পর বছর, নামমাত্র ভাড়ায় বা বিনা ভাড়ায়। ওয়াকফের জমি বেআইনি ভাবে হাত বদল হয়ে প্রমোটিং নিচ্ছে, এরকমও অভিযোগ উঠেছে। তাহলে ওয়াকফ সম্পত্তিকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যায়, তাতে প্রভূত অর্থ উপার্জন সম্ভব। সেই অর্থটা প্রকৃত পক্ষে যারা নিডি, যারা দরিদ্র, যারা গরিব, মেধাবী, তাদের স্বার্থে কাজে লাগানো যায়। কায়েমি স্বার্থের সংঘাত হয়েছিল, সেই জন্যই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা হয়েছিল। দিদিমণিরা বিরোধিতা করেছিল, অন্য দলও বিরোধিতা করেছিল, মাইনরিটি অর্গানাইজেশন গুলো বিরোধিতা করেছিল। 96,000 লোকের মতামত নেওয়া হয়েছে, কমিটি হয়েছিল, সংসদীয় কমিটি, যৌথ পার্লামেন্টারি কমিটি। তারা অন্তত 32-34 বার বৈঠক করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ বাবুর সেখানে তুমুল বিতণ্ডা হয়, সেই ওয়াকফের মিটিংই সম্ভবত, এবং সেখানে উত্তেজনার বশে কল্যাণবাবু গ্লাস ভেঙে ফেলেন, আহত হয়েছিলেন, এগুলো আমরা জানি। দিদিমণি হুঙ্কার দিয়েছিলেন মানবো না, মানবো না, মানবো না। হঠাৎ মানছেন কেন? দেশে আইন হয়ে গেছে, আপনি মানবেন না?
পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষ একটা অঙ্গরাজ্য, দেশের আইন মানতে আপনি বাধ্য তিনি বলি। এবার কি বলবেন সংখ্যালঘুদের? এত তো বড় মুখ করে বলেছিলেন কিছুতেই মানবো না ওয়াকফ আইন, সংশোধিত ওয়াকফ আইন। এখন আপনার অফিসার বলছে জরুরি ভিত্তিতে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ এস্টেটের যাবতীয় তথ্য ummidminority.gov.in এ আপলোড করতে হবে। কেন ভুল বদল করলেন? আপনি এটাই করেন, প্রথমে এক কথা পরে আর এক কথা। দেখলেন মুখে সেলো টেপ, কারোর মুখে কোনো কথা নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আশা করব চৌধুরী সাহেব তার অবস্থানটা স্পষ্ট করবেন। তিনি রাজ্যের মন্ত্রী, এর প্রতিবাদে কি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবেন? আপনার মন্ত্রকের বাজেট 8 কোটি টাকা, আপনার তৃণমূলের লোকজনই আপনাকে হেনস্থা করে মন্তেশ্বরে গেলে। আপনি জানতে চাইবেন না মুখ্যমন্ত্রীর কাছে আপনি যা বলেছিলেন তার থেকে 180 ডিগ্রি ঘুরে গেলে কেন? চৌধুরী সাহেব হিম্মত আছে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সামিল হতে পারবেন? খুব তো রামলীলা ময়দানে গগনবেদী চিৎকার করেছিলেন যে কলকাতাকে অবরুদ্ধ করে দেব, কোনো অবস্থাতেই এই ওয়াকফ সংশোধনী আইন মানা চলবে না। এখন আপনার সরকারই মানছে। সচিব জেলা শাসকদের চিঠি লিখে বলছেন যুদ্ধকালীন তৎপরতায় আপলোড করতে হবে ummidminority.gov.in এই সরকারি পোর্টালে। কেন ভুল বদল? পাল্টি খেলেন আপনার নেত্রী, ইনি পাল্টি খেতে খুব অভ্যস্ত। কনসিস্টেন্সির বড্ড অভাব। আসলে উনি জানতেন উনি এটা মানবেন, কিন্তু ভাবখানা এমন দেখালেন যে বিনা যুদ্ধে নাহি দিব সূচক্র মেদিনী। প্রথম থেকেই ঠিক করে রেখেছিলেন যে উনি মেনে নেবেন, মানতে উনি বাধ্য। উনি একটা রাজ্যের সরকারের প্রধান, দেশের সরকারের প্রধান নয়। দেশের সংসদে যে আইন পাস হয়, রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করে, সেই আইন সারা দেশে বলবৎ হয়। পশ্চিমবঙ্গে বলবৎ হবে না কেন? পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ নয়? এখানে কি অন্য কোনো আইন চলবে? এখানে আইনের শাসন চলবে না, শাসকের আইন চলবে? এ তো হতে পারে না। দেখলেন দিদিমণি কিরকম সারেন্ডার করলেন, চুপি সারে। এখন কোনো ব্যাখ্যা ওরা দেবে, নিশ্চয়ই ব্যাখ্যা দেবে, কিন্তু সেই ব্যাখ্যাটা চৌধুরী সাহেব আপনাদের কাছে, মুসলমান ভাই বোনদের কাছে গ্রহণযোগ্য হবে তো? একে তো বিজেপির জুজু দেখিয়ে আপনাদের ভোটটা নেয়, মন্ত্রিসভায় আপনাদের প্রতিনিধিত্ব কি? ফিরাদ হাকিম কি আপনাদের নেতা? তিনি কি বরকত গনি খান চৌধুরী? মালদা মুর্শিদাবাদে ববিদাকে তো আমন্ত্রণই জানানো হয় না, চায় না ওখানকার নেতারা। একমাত্র ববি হাকিম কলকাতার মেয়র, একটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, তাও মুসলমান সমাজের প্রতিনিধি হিসাবে নয়, ওই দক্ষিণ কলকাতায় দিদিমণির বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে থাকেন বলে। বাকি কারা আছেন মন্ত্রিসভায়? ইনসিগনিফিকেন্ট। কি কাজ তাদের? আপনাদের ভোটে জিতবেন, 100টার মধ্যে 91টা ভোট নেবেন, আর আপনাদের ভালো পদ দেবেন না, উপমুখ্যমন্ত্রী পদ দেবেন না, ঘোষণা করবেন না। এই যে আরজেডি বিহারে বিকাশশীল ইনসানবাড়ি, মাল্লা সম্প্রদায় 2.5% তাদের পপুলেশনের শেয়ার বিহারে, তাকে উপমুখ্যমন্ত্রী করা হবে, মহাগঠবন্ধন বলল। যেখানে 18% মুসলমান ভোট জনসংখ্যা, যারা আরজেডির কোর ভোট ব্যাংক, মহাগঠবন্ধনের বিশ্বস্ত ভোট ব্যাংক, তাদের পক্ষ থেকে কাউকে উপমুখ্যমন্ত্রী ক্ষমতায় আসলে করা হবে বলেননি তো। মিমকে বললেন বিজেপির বি টিম, মিম 5টা আসন পেল, বড় মার্জিনে জিতলো। 25টা লড়াই করে 5টা, কংগ্রেস 61টা আসনে লড়াই করে বলে 5টা না 4টে। সীমাঞ্চল 40% মুসলমান ভাই বোনেরা থাকেন,
24টা আসনের মধ্যে 14টা আসন পেয়েছে এনডিএ। রাজমহল পাহাড়ের ওপারে যে ঘটনা ঘটেছে তার অভিঘাত এখানে পড়বে এবার। কতদিন আর বিজেপির জুজু দেখিয়ে ভুল বুঝিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের বিপথে চালনা করবেন আপনারা? কতগুলো স্কলারশিপ, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, আর কিছু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছিল 2008-এ, 17 বছর কেটে গেছে। দিদিমণির খুব শ্রদ্ধা করেন ডক্টর অমর্ত্য সেন, তার প্রতিটি ট্রাস্ট এবং অন্যান্য কিছু সংস্থা পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমানদের অবস্থা নিয়ে সবিস্তার সমীক্ষা করেছে। সেই সমীক্ষার রিপোর্ট যদি শাসক পড়ে চমকে উঠবে। সার্বিক অগ্রগতি যে দাবি শাসক করে যে মুসলমানদের জন্য তারা এই করেছে সেই করেছে, সেই রিপোর্ট পড়লে তাদের দাবি যে কতটা অন্তঃসার শূন্য সেটা স্পষ্ট হয়ে যাবে। তারপর দিদিমণির এই ডিগবাজি, সারেন্ডার করলেন, সারেন্ডার কেন্দ্রীয় সরকারের কাছে সারেন্ডার করলেন দিদিমণি। কথায় কথায় বলেন না তিনি হিলিয়ে দেবেন, 29-এ সরকার ফেলে দেবেন, গুজরাটে বিজেপিকে একেবারে উখাড়কে ফেক দেঙ্গে, গণতান্ত্রিক ভাবে কাঁচ কলা করবেন। আগে বাংলা সামলান। এখন যেটা দিদিমণি দেখছেন না, এটা হচ্ছে ঝড়ের আগে থমথমে অবস্থা, লাল বিফোর দ্য স্টর্ম। যতদিন যাবে মানুষের ক্ষোভ, অসন্তোষ, না পাওয়ার হতাশা, বেদনা পুঞ্জীবিত হচ্ছে, সেই পুঞ্জীবিত ক্ষোভ, দুঃখ আছড়ে পড়বে ইভিএম এ। সামলাতে পারবেন? দেখুন পারেন কিনা। কিন্তু আপনি সারেন্ডার করলেন, এটা অন্তত স্বীকার করে নিন। তারপর আপনাদের মুখপাত্রদের সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলার প্রশিক্ষণ দিয়ে দেবেন।